নমস্কার, আমার বাংলা ব্লগে আপনাদের স্বাগত। এটা নতুন বাংলা ব্লগ করছি, এটার জন্য অনেক জায়গা থেকে অনুরোধ এসেছিল। তো আমি মোটামুটি লোকে জানতে চাইছে যে আমি বাংলা বলতে পারি কি না, 15 বছর দেশের বাইরে থাকার পর আমার বাংলা কতটা আসে সেটা নিয়ে অনেকেই হয়তো সন্দেহ ছিল। সেই জন্য আমি বাংলায় ব্লগ করা শুরু করলাম। এটা ফ্রন্টলাইন অ্যান্ড চায়ের অন্তর্গত, তো আলাদা করে একটা প্লে লিস্ট করেছি বাংলা ব্লগের জন্য। যাই হোক, আমার নাম কাবেরী দত্ত চ্যাটার্জি। আমি কোনোদিনই নিজেকে ইন্ট্রোডিউস করাই না। আমার নাম কাবেরী দত্ত চ্যাটার্জি, আর আমি একজন লেখিকা, জার্নালিস্ট, সাংবাদিক। আমার ফর ইউর ইনফরমেশন, আমার 2টো বাংলা বই আছে, ঝড়ের মুখোমুখি এবং গভীরে যাও, আর 3য় বাংলা বইটা এখন কাজ চলছে। তাছাড়া 4টে ইংলিশ বই আমার পাবলিশ হয়েছে বিভিন্ন দেশ থেকে, কানাডা, ইউএসএ এবং ভারতবর্ষ থেকে। তো সেগুলো আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। আমার সেই জন্যই সেগুলো নিশ্চয়ই দেখে থাকবেন। যাই হোক, তো আমরা টপিকে আসি। আমাদের টপিক আজকে হচ্ছে কলকাতায় এত গরম কেন। এটা আমার ভীষণ পার্সোনাল টপিক, কারণ কলকাতা আমার কাছে আমার প্রাণ। ভারতবর্ষে ফেরার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি যে ফেরত যাওয়ার জন্য, কারণ আমি যে কারণের জন্য এসেছিলাম এদেশে আমার সেটা সম্পূর্ণভাবে সফল হয়ে গেছে। আমি নিজস্ব পার্সোনাল কিছু কারণের জন্য এসেছিলাম, তো সেটা সফল হয়ে গেছে। এখন আমি দেশে ফিরতে চাই এবং কলকাতায় আমার বাড়ি আছে, সবই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কলকাতায় আমি গিয়ে 3 থেকে 4 মাসের বেশি থাকতে পারি না। এটা কেন? আমি নভেম্বর নাগাদ যাই, পুজোর পরে যাই হয়তো, আর ফেব্রুয়ারি মার্চের মধ্যে পালিয়ে আসতে হয়। একটাই কারণে, কলকাতায় এত গরম। এত গরম কিন্তু আমাদের টাইমে ছিল না। আমি প্রথম ভাবতাম বোধহয় এটা আমারই দোষ যে কলকাতায় এত গরম, কারণ আমি এখানে কানাডা যেহেতু ঠান্ডার দেশে অভ্যস্ত হয়ে গেছি, সেজন্য কলকাতায় হয়তো আমার সহ্য হচ্ছে না। কিন্তু তা নয়। আসলে কলকাতায় যারা রয়েছে তারাও, আমার নিজস্ব আমার আত্মীয় স্বজন যারা রয়েছে তারাও একই কথা বলছে যে কলকাতায় গরম প্রচণ্ড বেড়ে গেছে। এটার কারণ কি? আমি অনেক ভাবনা চিন্তা করে আমি 6টা কারণ অন্তর্গত করেছি। দেখুন তো আপনারা সেটার সঙ্গে একমত কিনা। আমাকে যদি একমত না হন, নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। যে কারণ আমি তো দূর থেকে দেখে যতটা বুঝতে পারছি, কিছু রিসার্চ করে বুঝতে পারছি, কিন্তু আমি তো ইঞ্জিনিয়ার নই বা আর্কিটেক্টও নই। তো আমি বলতে পারবো না, আমি হয়তো ভুলও বলতে পারি, কিন্তু কয়েকটা প্রবলেম আমার চোখের সামনে ধরা পড়ছে। যেটার মূল প্রথম কারণ হচ্ছে কলকাতায় হাওয়া নেই। আমাদের টাইমে কলকাতায় প্রচুর হাওয়া থাকতো। আমাদের সাউথ, আমাদের বাড়ি হতো সব পূব দক্ষিণ খোলা, বাড়ির দিকে সবার দৃষ্টি থাকতো। এবং পূব দক্ষিণ এই কারণে যে দক্ষিণ দিক থেকে হাওয়া আসতো। দক্ষিণ দিক থেকে হাওয়াটা ইনফ্যাক্ট আমি এদেশে আসার পর, কানাডা আসার পর, আমার যখন দক্ষিণ দিকে বারান্দা পেলাম, তখন আমি খুব খুশি হয়েছিলাম। এই বারান্দাটা, বিরাট বড় বারান্দা পেয়েছিলাম, কিন্তু সেখানে আমি কোনো হাওয়া পাচ্ছি না। আমি বললাম যে এটা কি হলো, দক্ষিণ দিকে হাওয়া নেই। কারণ কলকাতায় আমার জন্ম, সব কিছু কলকাতার দিকে। আমার মধ্যে ওই ধারণাটাই ছিল যে দক্ষিণ দিকে বারান্দা মানে প্রচুর হাওয়া। কিন্তু এটা অ্যাকচুয়ালি কলকাতারই ব্যাপার। এটা কিন্তু আর পৃথিবীর আর কোথাও সেই জিনিসটা নেই, অতটা নেই। কলকাতাতেই আপনার দক্ষিণ দিকে হাওয়াটা পাওয়া যায়, কেননা বঙ্গোপসাগরে যে হাওয়াটা আসে সেটা হচ্ছে কলকাতার দিক থেকে আসে। এবার ম্যাপটাতে আপনার একদিকে বার্মা, একদিকে উড়িষ্যা, আর একদিকে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ। এবং এটা একটা মোটামুটি একটা 3 দিকে ব্যারিকেড থাকার জন্য এখানে হাওয়া চলাচল কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে ঝড় কিন্তু খুবই, সেরকম তুলনায় অন্যান্য জায়গার তুলনায় অতটা হয় না। তো আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, কলকাতায় উপকূলীয় শহর নয়, একটি সমুদ্র উপকূল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। এই ধরনের দূরত্ব কিছু বাতাস চলাচল অনুভব করার পক্ষে যথেষ্ট, কিন্তু দুর্ভাগ্যবশত একটি জায়গাটাতে আর্দ্রতা থাকার জন্য এই বঙ্গোপসাগর যত না হাওয়া দেয় তার থেকে বেশি হিউমিডিটি তত বেশি আর কি আসে কলকাতায়। যে কারণে কলকাতার টেম্পারেচার যদি 35 হয়, ইট ফিলস লাইক 48। ফিলস লাইক ব্যাপারটা ভীষণ ইম্পর্ট্যান্ট।
তো ফিলস লাইক মানে কতটা গরম লাগে এত, এই কারণে যে আর্দ্রতাটা প্রচণ্ড বেশি কলকাতায়, তার সঙ্গে হাওয়া নেই। হাওয়া কিন্তু আমাদের টাইমে ছিল, আজ থেকে 15 বছর 20 বছর আগে হাওয়া ছিল। কেন হাওয়া বন্ধ হয়ে গেল সেটা আমার একটা বিশ্লেষণ করা যেতে পারে। তো এটার একটা মেন বিশ্লেষণ যেটা হচ্ছে বহুতল বাড়ি। এত বড় বাড়ি হয়ে গেছে কলকাতায় যে গঙ্গার থেকে হাওয়া আসবে বা সমুদ্র থেকে যে হাওয়াটা আসবে, সে হাওয়াটা চলাচল করার কোনো জায়গা নেই কলকাতায়। বহুতল বাড়ি তো ভাঙা যাবে না, কি করা যাবে? এই একই কারণে সেকেন্ড যে কারণটা হচ্ছে, এই কারণটার সঙ্গে থার্ড কারণটা মিলিয়ে যাচ্ছে। আমি একদম ভাগ করে বলতে পারছি না, আপনি কারণগুলো বুঝে যাবেন এর মধ্যে। সেটা হচ্ছে কলকাতায় এত জলস্থান এবং এত গাছ প্লান্টেশন করা সত্ত্বেও কলকাতায় গরম যাচ্ছে না, এই কারণেই যে গাছ থেকে যে ইভ্যাপোরেশনটা হচ্ছে সেটা হচ্ছে জল বাষ্প ইভ্যাপোরেশন হচ্ছে, তাতে ক্রমশ আর্দ্রতা বাড়ছে, কমছে না। হ্যাঁ, জল থেকেও যা উঠছে, আমরা যদি ওয়াটার বডিসগুলোকেও কনজার্ভ করি, এই ওয়াটার বডিসগুলোকেও না আমরা কিছু মানে কোনো রকম না করি, টাচ না করি, তাতেও কিন্তু দেখা যাবে যে ওয়াটার বডিস থেকে যে ইভ্যাপোরেশন হচ্ছে সেটা বাষ্প হয়ে যাচ্ছে, সেটা হয়তো মেঘ হচ্ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হিউমিডিটি কমছে না। কেননা হাওয়া নেই সেহেতু হিউমিডিটিটা ক্রমশ বেড়েই যাচ্ছে। এবারে সেটা হলো প্রথম ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে কলকাতা ট্রপিক অফ ক্যান্সারের খুবই কাছে, যে কারণে এখানে একটা ট্রপিক্যাল ক্লাইমেট হচ্ছে, এর জন্য এখানে একটা হিউমিডিটি বা আর্দ্রতা ভীষণ বেশি রকম রয়েছে। একটা মজার বিষয় হলো কলকাতা বঙ্গোপসাগরের দক্ষিণে যদিও আছে, কিন্তু যতক্ষণই হাওয়া যেভাবে আসা উচিত তার দক্ষিণ থেকে ততটা হাওয়া আসে না। কলকাতার সামনে সমুদ্র কিন্তু এটা উপসাগর, এটা সমুদ্র নয়, উপসাগরটির। এই জন্যই কলকাতা একটি, অনেকেরই ধারণা আছে যে কলকাতা একটি উপকূলীয় শহর, কিন্তু আসলে এটি সমুদ্র উপকূল থেকে অন্তত 150 কিলোমিটার দূরে, শুধু একটা হুগলি নদীর বন্দরও উপস্থিত। কিন্তু গঙ্গার হাওয়াটাও তো আসতে পারে আমাদের, গঙ্গার হাওয়াটাও তো আমরা পাই না। বেশিরভাগ কলকাতা এলাকা গঙ্গার হাওয়া পায় না। কেন পায় না? কেননা এত বহুতল বাড়ি হয়ে গেছে। এত বাড়ির ফলে এবং আনপ্ল্যান্ড সিটির ফলে হাওয়াটা যে চলাচল করবে, সেই চলাচল করার কোনো জায়গা পাচ্ছে না। এখন এগুলোর নাম্বার 4 যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে, আপনি কি চেন্নাইতেও আমরা দেখছি যে চেন্নাই তো ইকুয়েটরের আরও কাছে, তো চেন্নাইতে গরম আরও অনেক বেশি, কিন্তু চেন্নাইয়ের লোকরা অত গরম ফিল করে না। কেন? কেননা ওখানে হাওয়া আছে, সমুদ্র উপকূলের হাওয়াটা একদম গোটা শহরটাকে ঢেলে দিচ্ছে। সিমিলারলি বম্বেতেও তাই। দিল্লিতে আমাদের থেকে গরম অনেক বেশি, কিন্তু দিল্লি হচ্ছে অনেক ড্রাই, সেজন্য দিল্লির গরমটা তবুও সহ্য করা যায়, কলকাতায় গরম সহ্য করা যায় না, এই একটাই কারণ। আচ্ছা, নাম্বার 5 যে রিজনটা আছে সেটা হচ্ছে দূষণ। পলিউশন তো আমাদের আছেই, কিন্তু দিল্লি বা দিল্লির তুলনায় আমাদের পলিউশন কম। সেই তুলনায় আপনি স্ট্যাটিস্টিক্সে দেখে বুঝতে পারবেন দিল্লির তুলনায় আমাদের পলিউশন কম, কিন্তু তা সত্ত্বেও গরম বেশি। ওই একটাই কারণে যে আমাদের হাওয়া নেই, যে দূষণটাকে সরিয়ে নিয়ে যাবে, দূষণটাকে উড়িয়ে নিয়ে যাবে, সেই হাওয়াটাই নেই। দূষণটা বাতাসের মধ্যে ভার হয়ে থেকে যায় এবং যে কারণে গরমটাকে ক্রমশ বাড়তে থাকে ইয়েটা। এবার 6 নম্বর পয়েন্ট, যেটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের এসির ব্যবহার। এটা মুরগি আগে না ডিম আগে ব্যাপারটা হয়ে গেছে। আমাদের টাইমে আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের কোনো এসি ছিল না। আমরা কিন্তু গরমকালে নানান রকম, আমার মনে আছে মাদুর পেতে শুতাম, তারপরে বারান্দায় একটা খেস থাকতো, খেস মতন, কি বলে ওটাকে, নামটা ভুলে যাচ্ছে, ওইটা ঝুলতো বারান্দাতে, জল দিয়ে রাখলে ঘরটা ঠান্ডা হয়ে যেত। প্লাস ঘরের ছাদগুলো অনেক উঁচু ছিল, যে কারণে গরম হতো না। এখনকার বাড়ির ছাদ বেশি লোক ঢোকানোর জন্য ছাদ ভীষণ নিচু হয়ে গেছে। বাড়ির কনস্ট্রাকশনে প্রবলেম আছে, কনস্ট্রাকশনগুলো বহুতল বাড়ি তো পাতলা পাতলা দেওয়াল, যে গরমটা আটকাতে পারে না, সেই দেওয়ালের মধ্যে দিয়ে গরম ঢুকে আসে। কিন্তু কনস্ট্রাকশনের প্রবলেম হয়ে গেছে, বহুতল বাড়ি হয়ে গেছে, বাড়ির ফ্লোরগুলো নিচু নিচু হয়ে গেছে এবং চাপা হয়ে গেছে কনস্ট্রাকশনটা, তাই তো আমাদের
সায়েন্টিস্টদের বুঝতে হবে কলকাতায় আর নতুন কোনো কনস্ট্রাকশন হতে গেলে কিছু পারমিট না হলে কলকাতায় কনস্ট্রাকশন করতে দেওয়া উচিত না, আর কোনো বহুতল বাড়ি কনস্ট্রাকশন করতে দেওয়া উচিত না। এটা আমাদের যদি এখনকার গভর্নমেন্ট যদি এই জিনিসটাকে না বোঝে, না জানে, তাহলে কলকাতায় কিন্তু আরও মানে ইনহ্যাবিটেবল হয়ে যাবে কলকাতা কিন্তু আর মানুষ থাকতে পারবে না। অলরেডি কলকাতা থেকে সবাই চলে যাচ্ছে। কলকাতায় ফেরত আসার জন্য আমাদের গভর্নমেন্ট অনেক কিছু করার চেষ্টা করছে, এনআরআইদের ডাকার জন্য যে ফিরে এসো, হ্যান ত্যান, ট্যুরিজম মানে বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু আসল মুদ্রা ব্যাপারটা যদি না বোঝে লোকে, যে কলকাতায় এত গরম কলকাতার মানুষরাই সহ্য করতে পারছে না, সেই গরমটা বাইরের লোকে সহ্য করবে কি করে এবং কেন করবে, যখন তাদের বাইরে থাকার একটা ব্যবস্থা রয়েছে, যে কারণে কলকাতায় লোকজন ফিরতে চাইছে না। এটা একটা বিরাট কারণ। এসি লাগালে, আমরা খুব ভালো এসির মধ্যে রয়েছি, কিন্তু এসিটা কি করে? এসিটা ঘরের হাওয়া, ঠান্ডা হাওয়া নিয়ে বাইরে গরম হাওয়া ছাড়ে, ঠিক আছে? তো ঘরের গরম হাওয়াটা নিয়ে বাইরে ছাড়ে এবং বাইরের থেকে গরম হাওয়াটাকে ঠান্ডা করে ঘরে ঢোকায়। এই ঘরের থেকে যে গরম হাওয়াটা নিয়ে বাইরে ছাড়ছে, তাতে একটা স্টাডিজে দেখা গেছে যে অন্তত 2 ডিগ্রি টেম্পারেচার বাইরে বেড়ে যাচ্ছে। এবারে ডিম আগে না মুরগি আগে? বাইরে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, আমরা ক্রমশ এসি লাগাচ্ছি তো বাইরে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এইটা চলতেই থাকছে। এবারে কি হচ্ছে, তার মানে প্রচুর গাছ লাগালে বা ওয়াটার বডিজ সংরক্ষণ করলেও কলকাতার গরম কমবে না। এটা কিন্তু আপনারা ভালো করে জেনে নিন। আমার আশা করছি কোনো গভর্নমেন্টের লোকজন এই জিনিসটা যদি পড়ে, কোনো আর্কিটেক্ট বা সায়েন্টিস্ট যদি এই জিনিসটা পড়ে, তাহলে এই জিনিসটা দেখে ভিডিওটা, তাহলে আমাকে দয়া করে কমেন্টে লিখুন যে আমি কোথায় ভুল করছি, আমি কি ভুল বলছি। এই কারণগুলোর জন্য আমাদের কলকাতার থাকা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, কলকাতায় ফেরাও মুশকিল হয়ে যাচ্ছে। এখন যদি বহুতল বাড়ি আর বানানো দিতে না হয়, যে বহুতল বাড়ি না বানিয়ে লম্বা একটা পয়েন্টের থেকে লম্বা বাড়ি না বানিয়ে, যত প্রমোটার আছে তাদেরকে অনুরোধ করছি, তারা নিজেদের স্বার্থেই যদি বাড়ির কনস্ট্রাকশনে মন দেন এবং কনস্ট্রাকশনটাকে যদি চওড়া করে দেন, একটু চওড়া, মানে একটা এই যে কি নাম্বার 1 না কি একটা বাড়ি হয়েছে, বহুতল বাড়ি, বিশাল কতটুকুনি জমির মধ্যে হয়েছে এই বাড়িটা দেখুন, কতটুকুনি জমির মধ্যে কি বিশাল বাড়ি। এটা কোনো কৃতিত্ব? কলকাতা হেরিটেজের জন্য বিখ্যাত, কলকাতা মাল্টি স্টোরি বিল্ডিং এর জন্য বিখ্যাত নয়। ইংরেজিতে বলতে বাধ্য হচ্ছে, ডোন্ট ট্রাই টু বি সামথিং ইউ আর নট। কলকাতা হেরিটেজের জন্য, সাহিত্যের জন্য, কলকাতা কালচারের জন্য বিখ্যাত। কলকাতার একটা লেগেসি আছে, সেই লেগেসিটার ওপর কাজ করা উচিত। আমাদের যে পুরনো বাড়িগুলো আছে সেইগুলোকে সংরক্ষণ করে সেইগুলোকে হ্যাবিটেবল করে তুলুন। সেইগুলো এখন নানান কারণে সেগুলো ভাঙা হয়ে যাচ্ছে, সেগুলো না ভেঙে সেই কনস্ট্রাকশনগুলোকে ওপর কাজ করুন, তাহলেই একমাত্র কলকাতার সংরক্ষণ হবে। তা নাহলে কলকাতায় থাকা একদম দুষ্কর হয়ে যাবে ক্রমশ। আমাদের মতো এনআরআইরা কলকাতায় ফিরতে চাইলেও ফিরতে পারছি না পার্মানেন্টলি, এই একটাই কারণে যে কলকাতায় প্রচণ্ড গরম। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করুন। অনেক এরকম ভিডিও করব। আমি বাংলায় ব্লগ করছি, আমাদের ইংলিশে আছেই, দেখতেই পাবেন। যদি সাবস্ক্রাইব করেন তো দেখতেই পাবেন। বাংলায় এখন ব্লগ করছি অনেকের জন্য, কিন্তু আমি চাইছি আমি কলকাতায় পার্মানেন্টলি সেটেল করি। আর কলকাতায় আমাদের পার্মানেন্টলি আসার জন্য এখন থেকে একটু ব্যবস্থা করতে শুরু করুন, যাতে মাল্টি স্টোরি বিল্ডিং আর না হয়। এটাই হচ্ছে আমাদের একমাত্র রিকোয়েস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, আমার সাবস্ক্রাইব করুন, আমাকে জানান কেমন লাগলো। আপনাদের কাছ থেকে আমি আপনাদের কমেন্টে জানান কেমন লাগলো। আমি সব শুনতে ভীষণ উৎসুক, আপনাদের পয়েন্ট অফ ভিউ। থ্যাংক ইউ।